আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প দিব্যেন্দু পালিতের লেখা মুখাভিনয়। বাধা মাইনের চাকরিটা ছেড়ে আমি যখন হঠকারিতার পথ বেছে নিলাম, ঠিক সেই মুহূর্তে আমার সঙ্গে পরিচিত হয়েছিলেন এক অবাঙালি ভদ্রলোক। আলাপ করিয়ে দিল আমারই এক সাংবাদিক বন্ধু। খবরের কাগজে নিয়মিত একটা ফিচার লেখার বিষয়ে আলাপ করতে গিয়েছিলাম বন্ধুর কাছে। কাজের ফাঁকে ফাঁকে এটা ওটা কথা বলতে বলতে সে আমাকে বসিয়ে রাখলো প্রায় অনেকক্ষণ। পরে একটা টেলিফোন সেরে বলল, কাগজে ফিচার লেখার চেয়ে প্রফিটেবল একটা ব্যাপার ভেবে রেখেছি তোর জন্য, একটু ঘোরাঘুরি করতে হবে। তবে কাজটা তোর খারাপ লাগার কথা নয়, পয়সা আছে, অভিজ্ঞতাও বাড়বে। আপাতত 4-5 মাসের কাজ, ভদ্রলোক আসছেন এক্ষুনি, আলাপ করে দেখ। মূল ব্যাপারটা যে আরও একটু বিস্তৃত করল। ভদ্রলোকের নাম গণেশ মানকর, আসছে বোম্বে থেকে। ওর একটা নাটকের দল আছে, কিন্তু সাধারণত যেসব নাটকের দলের সঙ্গে আমাদের পরিচয় ঘটে এদের ভূমিকা তার চেয়ে অনেক আলাদা। এরা মুখাভিনয় করে। এতক্ষণ আমি ছিলাম নীরব শ্রোতা, কিন্তু এবার একটু খটকা লাগতে লাগলো। প্রশ্ন নাড়া দিল মনে, প্রধানত এ ব্যাপারে আমি কোন কাজে লাগতে পারি। মুখাভিনয় সম্পর্কে কিছু কিছু তথ্য আমার জানা ছিল। নাট্যাভিনয়ের এই ধরনটির তেমন চল না থাকলেও এর আবিষ্কার সেই রোমান যুগে। শব্দের অর্থ মানুষের কাছে ঠিকঠাক বোধগম্য হওয়ার জন্য অনুভূতি আর অভিব্যক্তি লাগে। শুধু অভিব্যক্তিময় নির্বাক অভিনয় করে রোমান যুগে অভিনেতারা ব্যক্ত করতেন নিজেদের ভূমিকা। মুগ্ধ অশিক্ষিত জনগণ সেই সব অভিব্যক্তির সঙ্গে সহজেই বিনিময় করতেন নিজেদের। পরে কথার আধিপত্য বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে লোকে গ্রহণ করতে শেখে সবাক অভিনয়। মুখাভিনয়ের দিন শেষ হয়ে যায়। আমার সন্দেহ নিরসন করল বন্ধুটি। গণেশ মানকরের দলটি পেশাদার এবং মুখাভিনয়ে যথেষ্ট নামডাক আছে, ভ্রাম্যমান। প্রধানত গ্রামাঞ্চলে শিক্ষিতের সংখ্যা যেখানে কম, এরা মুখাভিনয় প্রদর্শন করে বেড়ায় সেই জায়গাতে। অভিনয়ের বিষয় প্রায় শিক্ষা বা প্রচারমূলক। ইতিমধ্যেই এরা উত্তর আর পশ্চিম ভারত ঘুরে এসেছে, রূপায়িত করেছে 2-1টি সরকারি প্রকল্প। এবার এসেছে পশ্চিম বাংলায়। বিশেষ অসুবিধে, বাংলা ভাষাটা গণেশ মানকরের আয়ত্তে নেই। ভাঙা ভাঙা কিছু কথ্য বুলি যদিও শিখে ফেলেছে, সেটা দিয়ে কাজ সম্ভব না। ওদের চাই একজন ভাষ্যকার, পরিকল্পনার প্রয়োজন বুঝে যে রচনা করবে ভাষ্য, মুহূর্ত আর নাট্যবস্তু। বেশ কিছুক্ষণ বাদে আলাপ হলো গণেশ মানকরের সাথে। প্রাথমিক পরিচয়ের পর সে আমার হাতে একটা কার্ড গুঁজে দিল। আইভরি বোর্ডের ওপর কালোর ছাপা সুদৃশ্য কার্ড, তাতে লেখা গণেশ মানকর, প্যান্টোমাইমিস্ট, ডিরেক্টর, মাইম, বয়স 40-42-এর মধ্যে, দীর্ঘ সুদর্শন, কথাবার্তায় বিশেষত ইংরেজির বেলায় বেশ তুখর। দেখলাম লোকটার আদব কায়দা আচরণে বেশ একটা আকর্ষণ আছে। পোশাকও দুর্দান্ত। এই লোকের বেশিরভাগ সময় যে গ্রামে গ্রামে কাটে সেটা কিন্তু বোঝা একটু মুশকিল। সাধারণত চাপা স্বভাবের মানুষ, ভাবালুতা প্রশ্রয় দেয় না চট করে, এবং সিদ্ধান্ত নেবার হলে বেশ ভেবেচিন্তেই নেয়। কিন্তু আগেই বলেছি, এই ভদ্রলোক গণেশ মানকর তার সহজাত প্রতিভা দিয়ে মুগ্ধ করতে পারে অকপটে ও প্রায় প্রথম সাক্ষাতেই। তেমন কিছু ভেবে ওঠার আগে আমিও তার বশীভূত হলাম। গণেশ আমাকে সঙ্গে করেই নিয়ে গেল
তার হোটেলে। বলতে ভুলে গেছি, বন্ধুর অফিস থেকে বেরিয়ে গাড়িতে হোটেলে আসার সময়েই গণেশ তার যথাসম্ভব জ্ঞান দিয়ে কথা বলতে শুরু করে দিয়েছিল বাংলায়। বুঝলাম আঞ্চলিক ভাষায় সে যতটা সম্ভব রপ্ত করে নিতে চাইছে। এইভাবেই এর আগে সে আয়ত্ত করে নিয়েছে দক্ষিণ, পশ্চিম আর উত্তরের ৬-৭টি ভাষা। কথা হচ্ছিল হোটেলে বসে। বম্বের এক ভিটামিন খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের হয়ে গ্রামে গ্রামে তাদের তৈরি জিনিসের প্রচার চালাতে চায় গণেশ মানকর। গ্রামের লোকের হাতে কিছু পয়সা আছে, কিন্তু আধুনিক খাদ্য প্রণালী আর ভিটামিনের সঙ্গে তাদের তেমন পরিচয় নেই। রোগ, অপুষ্টি ইত্যাদি ব্যাপারগুলোকে তারাই বেশি ভোগে যারা এসব জানে না। টিনের ভিটামিন গ্রহণের অভ্যাস শহরাঞ্চলে বেশ চালু হলেও এসবের প্রকৃত বাজার হলো গ্রামাঞ্চল, অর্থাৎ গ্রামের মানুষ। কিন্তু আধুনিক প্রচার মাধ্যমগুলির পক্ষে সম্ভব নয় গ্রামের একেবারে ভিতর পর্যন্ত ঢুকে আধুনিকতম এই শাস্ত্রার্জন প্রণালী দিয়ে মানুষের চোখ ফেরানো। দৈনন্দিন জীবন ধারণে এগুলির উপযোগিতা বুঝিয়ে বস্তুগুলি ক্রয়ের দিকে আকৃষ্ট করাই এদের প্রধান কাজ। মুখাভিনয় এই কাজটি ভালোভাবেই পারবে, কারণ চড়া গলায় যাত্রাভিনয়ের সঙ্গে পরিচিত গ্রামের মানুষের কাছে এটা হবে একটা নূতন ব্যাপার। উদ্দেশ্য ব্যবসায়িক হলেও সেটা আসছে পরে। মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ আর বিহার হয়ে মানকর এখন পশ্চিমবঙ্গের গ্রামগুলো কভার করবে। মাস চারেকের প্রোগ্রাম এখান থেকে যাবে আসামে। বেশ কিছুক্ষণ বাদে মানকর এলো আসল কথায়। তাদের দলের সদস্য 16 জন, তার মধ্যে জনাতিনেক বাঙালি আছে। তারা অভিনেতা, অভিনেত্রী। অসুবিধে হয়েছে ভাষ্য রচনা নিয়ে। অভিনয় চলাকালে পর্দার আড়াল থেকে শ্রোতা ও দর্শকের সুবিধের জন্য দরকার ধারা বিবরণীর। আমি যদি সেই কাজটা নিই, সেটাই আমাকে বোঝানো হচ্ছে। বুঝলাম এবং শুনলাম পারিশ্রমিক মন্দ নয়, সে তুলনায় কাজটা যথেষ্টই কম। পরের দিন সে আমাকে নিয়ে গেল মহড়া দেখাতে। এটাকে গল্পের ভূমিকা হিসেবে ধরে নেওয়া যেতেই পারে, কিন্তু আমার নিজেরই সন্দেহ আছে এটা গল্প কিনা। বস্তুত গল্পের পরিবেশনা নিয়ে এই রচনার কথা ভাবা হয়নি। মানকর নিজে এক অভিজাত হোটেলে উঠলেও তার দল উঠেছে ভবানীপুর অঞ্চলের একটা পুরনো বাড়িতে। অনেক গলি খুঁজে পেরিয়ে যেতে হয় সেখানে। বাড়িটি 4 তলা, নিচে স্কুল, আশেপাশে ঘন জনবসতি। 3 তলা সিঁড়ি ভেঙে উঠে 4 তলাটি বিরাট হলঘর আকারের। হতে পারে কখনো কখনো বিয়ের জন্য ভাড়াও দেওয়া হয়। সময়টা বিকেল, ছুটি হয়ে গেছে স্কুল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তাই একটা গা ছমছম করা নিস্তব্ধতা আমাকে ঘিরে ধরেছে। ছাদের ঘরটা বেশ বড়, ধুলো ও আশবাসহীনতায় আরও বড় দেখায়। গোটা 2-3 নড়বড়ে চেয়ার ছাড়া কিছুই নেই। ঘরে ঢুকেই চোখে পড়ল একটা বিজাতীয় রূপ। মুখে রং মাখা জনাচারেক পুরুষ নারী। তাদের কেউ উবু হয়ে বসে ধুলোর মধ্যে আছে, আর কেউ বা চেয়ারে। আমাকে সহ মানকরকে ঢুকতে দেখে নিঃশব্দে তারা সবাই উঠে দাঁড়ালো। ঘরে ঢুকে কোনো আনুষ্ঠানিক পরিচয় না দিয়ে সে প্রথমে একটা সিগারেট ধরালো। তারপর হঠাৎ বলে বসলো, স্টোরি নাম্বার 3, অ্যাকশন। ঘটনাটা দেখবার মতো। নির্দিষ্ট জায়গা থেকে প্রায় 4 ফুট দূরত্বে লাফিয়ে এলো কুশীলবদের একজন, বলাই বাহুল্য পুরুষ। সেই লাফের বিশিষ্টতা অর্জন কোনো মহিলার পক্ষে সম্ভব নয়। মঞ্চের অভাবে ধুলোমাখা মেঝেই এখন মঞ্চ। লোকটা তার হাত, পা, সমগ্র শরীর এবং বিশেষত চোখের ভঙ্গিমায় ফুটিয়ে তুলছে অমানুষিক রূপ।
মানকর আমার কানের কাছে মুখ নিয়ে ভাঙা ভাঙা বাংলায় বলল, লোকটি বাড়ি ফিরছে সারাদিন লেবারি করার পর, কিন্তু অপুষ্টিতে হাঁটতে পারছে না। মানকরের সূত্র থেকে কাহিনী ক্রমে এগিয়ে যাচ্ছে অনেক দূরে। ঠিক সেই সময়ে ঘরের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা যুবতীটি এগিয়ে এসেছে লোকটার শুশ্রূষায়। বোঝা গেল সে স্ত্রী। মূর্ত আর অভিনয়ের যন্ত্রণার চেয়ে বেশি স্পষ্ট অসহায়তা। এবার সে একটি হঠাৎ মৃত্যু প্রত্যক্ষ করবে। প্রতিবেশীরাও সমবেত। প্রায় মিনিট 10 এইভাবে চলার পর মৃত প্রথম অভিনেতাটিকে অন্যান্য প্রতিবেশীরা কাঁধে তুলে নিয়ে যাবার সময় মানকর হঠাৎ চেঁচিয়ে উঠল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মুখাভিনেত্রীর মুদ্রায় বিভ্রম ঘটল না কোনো। ধূসর মেঝে সে তখনও মাথা ঠুকে চলেছে ক্রমাগত। নরেনবাবু, আপনি যে লাফটা দিলেন তা হয়েছে অনেকটা হনুমানের মতো। অভিনেতা অভিনেত্রীর আবার পূর্বাবস্থায় ফিরে যাবার পর মানকর বলল, সালা, মরবার আগে যদি এইভাবে লাফ দিস তো মাল্টিনিউট্রিশনের ফিকির কি? যাকে বলা হলো সেই প্রথম অভিনেতা নরেনবাবুর চোখে কিছু একটা অস্বস্তি ফুটে উঠল, আর কিছু নয়। অন্যরাও কথায় ফিরল না। মানকর তখনও অন্যদের বুঝিয়ে যাচ্ছে। মেয়েটির নাম রাধা। হঠাৎই প্রত্যক্ষ করলাম মুখাভিনয়ের এইসব পাত্রীদের অভিনয়ের বাইরেও প্রায় স্তব্ধতায় বিশ্বাস করে। এতটা সময়ের মধ্যে আমি একটি অত্যন্ত মৃদু উচ্চারণ শুনলাম মেয়েটির গলায়। সেটা হলো, আমার চিরুনিটা কোথায়? একটা শোয়ে এমন 10 থেকে 12 স্টোরি প্রেজেন্ট করা হয়। ফেরার পথে মানকর আমাকে বোঝাতে শুরু করলো, প্রত্যেক স্টোরিরই একটা লেসন আছে। সেটা হলো, শরীর ভালো রাখার জন্য প্রোটিন খুব জরুরি। কথাগুলো শুনে আমি তার কথায় সায় দিলাম। পরের দিন থেকেই লেগে যেতে হলো স্ক্রিপ্ট তৈরির কাজে। আর দিন 5-7 মধ্যেই বেরোতে হবে আমাদের সবাইকে। মুখাভিনয়ের তাৎপর্য ও ধরন ধারণ বিষয়ে ইতিমধ্যে আমার বেশ কিছু ধারণা জন্মেছে। এটা অভিনয়ের একটা ধরন মাত্র, কিন্তু আমি ঠিক বলতে পারবো না মুখাভিনয়ের পাত্রপাত্রীদের সঙ্গে অন্যান্য অভিনয়ের পাত্রপাত্রীদের পার্থক্য কোথায়। আমার মনে হয় সাধারণত কোনো পার্থক্যই নেই, কিন্তু খুব নিশ্চিতভাবেই বলতে পারি আমি মানকরের দলের অভিনেতা অভিনেত্রীদের চরিত্রে ও আচরণে সেই সময়েই আমি কিছু কিছু বৈচিত্র্য লক্ষ্য করেছিলাম। সাধারণ মানুষের চরিত্রচিত ব্যবহার ও আচরণের সঙ্গে প্রায়ই যার পার্থক্য ঘটে যায়। প্রথমত, অভিনয়ের ক্ষেত্র ছাড়াও এরা কথা বলেন খুব কম, প্রায় বলেই না, আর যেটুকু বলে সবই ভঙ্গিমায়। দ্বিতীয়ত, এরা নিঃসঙ্গ থাকতে ভালোবাসে। এই দ্বিতীয় ব্যাপারটাই কয়েকদিনে আমার চোখে বিশেষভাবে আকর্ষিত হয়েছে। এমনকি মাইম দলের সদস্যদের দুজন, নরেনবাবু ও রাধা স্বামী স্ত্রী, যেটা আমি পরে শুনেছিলাম মানকরেরই মুখে, স্বামী স্ত্রী হয়েও পরস্পরের মধ্যে রেখে চলেন এরা অস্বাভাবিক দূরত্ব, যেটা যে কোনো সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন মানুষের মনেই বিভ্রম সৃষ্টি করতে পারে। মুখাভিনয় দলটির সঙ্গে গ্রামে গ্রামে আলপ্রোটিনের প্রচার চালানোর কাজে বেরোনোর আগে 5-6 দিন আমাকে নাট্যরূপ রচনার কাজেই ব্যস্ত থাকতে হয়েছিল। নাট্যরূপ, ভাষ্য ও কিছু কিছু নেপথ্য সংলাপ, এসবের জন্য দৈনিক এক নাগাড়ে 3-4 ঘন্টা আমাকে কাটাতে হতো মানকরের সঙ্গে তার হোটেলে। সেখান থেকে রিহার্সালের জন্য যেতে হতো ভবানীপুরের সেই পুরনো স্কুল বাড়ির ছাদে।
ইতিমধ্যে দলটার সঙ্গে আমার পরিচিতি ঘটেছে। নরেনবাবু, রাধা, দুলি, কেষ্ট, সিউসারন, রাজেন্দ্র পাড়ে, বুন্দেলকার, পদ্মা, যুগল। পরিচিত হয়ে গেছি এইসব নামের সঙ্গেও। ভারী অদ্ভুত এই পরিচয়, যেখানে দূরত্ব থেকেই গড়ে ওঠে সম্পর্ক তাদের নামের সাথে। দু একদিন যাবার পরপরই এদের ধরন ধারণ আচরণে হাঁপিয়ে উঠছিলাম আমি। ঠিক বুঝতে পারছিলাম না এর কারণ কি। মানকরের সঙ্গে আমার ঘনিষ্ঠতায় কি মানুষগুলোকে আমার প্রতি ইঙ্গিতময় করে রাখে? ইতিমধ্যেই এক ধরনের ভয় আমাকে গ্রাস করতে শুরু করেছে। লক্ষ্য করছিলাম ইদানিং আমি নিজেও কথা বলছি কম, কিংবা বলছি ঠিক ততটুকুই যতটা দরকার। লক্ষ্য করলুম জিভ ও ঠোঁট চঞ্চল হওয়ার আগেই চঞ্চল হয়ে ওঠে আমার অন্যান্য অবয়ব। প্রায় জোর করেই এই সময় নাড়া দিতুম নিজেকে, যাতে ফিরে পাই নিজের ব্যক্তিত্ব। এখানে মানকরকে আমার একটি চরিত্র বলেই মনে হয়। একটা বিশেষ ব্যাপার আমি লক্ষ্য করেছি। মূকাভিনয় দলটির গতিবিধি সম্পর্কে আমাকে একবারে অন্ধকারে রাখা হলেও কাজের সময় ছাড়াও কোনো না কোনোভাবে মানকর যে এদের সঙ্গে যোগাযোগ রাখে সে বিষয়ে কিন্তু আমার সন্দেহ ছিল না। কলকাতায় থাকতে থাকতেই একদিন এই সূত্রে আমি একটি বিরল ঘটনা প্রত্যক্ষ করি। মানকর সাধারণত সময় মেনে চলতে অভ্যস্ত। প্রতিদিনই ফেরার আগে সে আমাকে জিজ্ঞেস করে নিত পরের দিন ঠিক কোন সময়ে আমি আসব। যতদূর সম্ভব আমিও সময় মেনে চলতাম। যেদিনের কথা বলছি সেদিন নির্দিষ্ট সময়ে প্রায় আধ ঘন্টা আগেই আমি হোটেলে এসে উপস্থিত হয়েছি, নির্দিষ্ট কোনো কাজের অভাবে। মানকরের ঘরের দরজায় ডু নট ডিস্টার্বের নোটিশ ঝোলানো দেখলাম। ব্যাপারটায় তেমন গুরুত্ব দিলাম না। সহজ স্বাভাবিকভাবেই আমি কলিং বেল টিপলাম। কয়েক মুহূর্ত অপেক্ষাও করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। ভাবলাম অবেলায় বুঝি ঘুমিয়ে পড়েছে। পুনরায় কলিং বেল ব্যবহার করার কিছুক্ষণের মধ্যে দরজা খোলে এবং অল্প ফাঁক দিয়ে উকি দেয় মানকরের বিরক্ত মুখ। সে বলে, হোয়াট ডু ইউ ওয়ান্ট? নোটিশ দেখোনি? আমি বিব্রত হয়ে বললাম, আসলে কাজ ছিল বলে একটু আগেই এসে পড়েছি। মানকরের বিরক্ত মুখের কিন্তু পরিবর্তন ঘটল না। সোজাসুজি তাকিয়ে পরিষ্কার গলায় বলল, তাহলে অপেক্ষা করুন লবিতে, ঠিক সময়ে আমি আপনাকে ডাকব। সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে গেল সশব্দে। শব্দই বুঝিয়ে দেয় ঘটনাটি কতটা অপমানজনক। লবির দিকে যেতে যেতে একটা প্রতিক্রিয়া শুরু হলো নিজের মধ্যে। ভাবি ফিরে যাওয়াই সঙ্গত। তবু কোনো রকমে নিরস্ত করি নিজেকে, নানা কথা বুঝাই নিজেকে। আসলে আমার প্রয়োজনই আমাকে নিরস্ত করতে থাকে। একটা সিগারেট ধরিয়ে বিষণ্ণ মুখে লবিতে যখন ঘোরাফেরা করছি তখন দেখতে পাই রাজেন্দ্রকে। উত্তরপ্রদেশের এই যুবকটি এবং তার বোন পদ্মা অনেক দিন কাজ করছে মানকরের সঙ্গে। শুনেছিলাম পদ্মা বিধবা এবং রাজেন্দ্রও সম্পূর্ণ অশিক্ষিত, যদিও মূকাভিনয়ে তাদের অভিজ্ঞতা অনেক দিনের। সে যাই হোক, চোখাচোখি হতেই সম্পূর্ণ অজ্ঞাত কারণে রাজেন্দ্র আমাকে এড়িয়ে যেতে তৎপর হয়ে ওঠে। অভিনয়ের সময়ই শুধু নয়, রাজেন্দ্রের স্বাভাবিক পদক্ষেপেও একটা পা টিপে চলার ভঙ্গি আছে। সম্ভবত ব্যক্তিগত জীবন থেকেও এরা শব্দকে বাদ দিতে চায়। অপেক্ষা আমাকে ক্লান্ত করে তুলেছিল, ফলে নির্দিষ্ট সময়ের 4-5 মিনিট আগেই ফিরে যাই মানকরের ঘরের কাছে। অদূরে অপেক্ষা করতে থাকি, আর তখনই চোখে পড়ল সেই ঘটনাটা। দেখি মানকরের ঘর থেকে ত্রস্ত পায়ে বেরিয়ে আসছে পদ্মা, এবং তার পেছনে একটি রোমশ হাত দরজায় ঝোলানো ডু নট ডিস্টার্বের নোটিশটা তুলে নিচ্ছে। আমাকে দেখেই করিডরের মধ্যে থমকে দাঁড়ায় পদ্মা। কাঁধ থেকে হাত দুটো 40 ডিগ্রির রেখায় ছড়িয়ে পড়ে দুপাশে। শক্ত হয়ে ওঠে মুঠো,
বিস্ফারিত হয়ে ওঠে তার চোখ দুটো। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় আমার স্টোরি নাম্বার 7, সিকোয়েন্স 3। বস্তুত ওই দৃশ্যে পদ্মা হাততালি পাবার মতোই অভিনয় করে। মুখাভিনয়ের পাত্রপাত্রীদের চরিত্র অবলোকন করতে গিয়ে এরকম অনেক ঘটনাই আমার সামনে আসে। এরকমই একটা ঘটনা ঘটে ফুলবেড়িয়া গ্রামে। ওই গ্রামটিকে কেন্দ্র করে আশেপাশের 4-5টা অঞ্চলে সে সময় আমরা শো করছি। জায়গাটায় একটা সুবিধে আছে, গ্রামগা হলেও এখানে বিদ্যুতের অভাব নেই, রাস্তাঘাট মোটামুটি ভালো। ডিস্ট্রিক্ট বোর্ডের একটি অর্ধসমাপ্ত পাকা বাড়িতে আমাদের ক্যাম্প। নিজের আলাদা থাকার সুবাদে মানকর আমার জন্যেও একটু আলাদা ব্যবস্থা করেছিল। আলাদা মানে ওই আর কি, মেঝের বদলে তক্তাপোষ আর কাচের গ্লাসে জল। 3 বেলায় খাবার আসতো কোনো একটা গ্রাম্য রেস্তোরাঁ থেকে। কেষ্ট নামে একটি ছেলে ছিল আমাদের দলে, বাংলা হিন্দি দুভাষাতেই কথা বলতে পারত। এলাহাবাদের ছেলে, অভিজ্ঞতায় বলে দলের মধ্যে সেই যা একটু সবাক। বিপত্তি ঘটল তাকে নিয়েই। জায়গাটার নাম বাণী। হ্যাজাক জ্বালিয়ে শো হচ্ছে। এই ধরনের অনুষ্ঠান জমানোর জন্য যা করণীয়, সকাল থেকেই বেরোতে হয় চোঙা নিয়ে ঘোষণায়। হাতে লেখা পোস্টার লাগানো হয় নানা জায়গায়। এ কাজগুলো কেষ্টই করে। মানকর শুধুমাত্র অভিনয়ের জায়গায় গিয়ে একবার সরেজমিনে তদন্ত করত মাত্র। সেদিন শো শুরু হবার সময় পেরিয়ে যেতেও লোকজন না আসায় রীতিমতো ব্যস্ত হয়ে পড়ল মানকর। অভিনেতা অভিনেত্রীরা মেকআপ নিয়ে তৈরি, পোর্টেবল মাইক্রোফোন সাজিয়ে আমিও তৈরি। এরকম হতাশা থেকে মাঝে মাঝে হ্যালো হ্যালো করে যাচ্ছি। তাতে 2-4 জন আগাছা কিশোর সমবেত হলেও কাজের কাজ কিছুই হলো না। বলতে ভুলে গেছি, এই ধরনের প্রচার কার্যের সাফল্যের প্রমাণ গ্রাম প্রধানের শিলসহ সার্টিফিকেট। খোঁজ নিয়ে জানা গেল তিনি কাছেই থাকেন। তার কাছে খোঁজ খবর করতেই জানা গেল শোয়ের ব্যাপারে কেউ কিছুই জানে না, এমনকি তার কাছেও কেউ যায়নি। একটুক্ষণ বিব্রত থেকে আড়ালে নিয়ে গিয়ে মানকর তাকে কি বোঝালো কে জানে। দেখলাম খড়ম পায়ে তিনি গুটি গুটি চলেছেন শোয়ের জায়গায়। তার পেছন পেছন ক্রমশ জড়ো হতে লাগলো আরও কিছু মানুষ। তখন নিজেই মাইক্রোফোন তুলে নিয়ে পরিত্রাহী গলায় চেঁচাতে লাগলো মানকর, ভাই সব বোন সব, আপনারা দলে দলে আসুন, দেখুন কেমন মজা হয়, যাত্রা হয়, নাটক হয়, দেখুন বোবা মেয়ে ছেলে ব্যাটা ছেলে কেমন করে লাফালাফি আর কাঁদাকাঁদি করে। উৎসাহী হয়ে ছেলেমেয়েরা আসতে শুরু করে। মেয়ে পুরুষদেরও মোটামুটি ভিড় জমে যায়। কেষ্টর দেখা কিন্তু তখনও নেই। হঠাৎ স্টোরির মাঝখানে মানকর থমথমে বিরক্তির গলায় বলে, পাঞ্চত যাবে কোথায়? ওর লাশ আমি ফেরত পাঠাবো এলাহাবাদে। বস্তুত ঘটলও তাই। সেদিন শোয়ের পর ক্যাম্পে ফিরে পাওয়া গেল কেষ্টকে, নেশা করে চুর। জানা গেল স্টেশনের কাছাকাছি কোথাও গড়াগড়ি খাচ্ছিল। পোস্টারের বান্ডিল সমেত একজন তুলে দিয়ে গেছে ক্যাম্পে। মানকর সম্ভবত এই রকম একটি দৃষ্টান্তের অপেক্ষাতেই ছিল। কেষ্টকে দেখার পর যে রূপে ও যে ভূমিকায় তাকে দেখলাম, তাতে তাকে মানুষ বলা যায় না। আরও আশ্চর্য, মুখাভিনয়ের পাত্রপাত্রীরাও ক্রমাগত দেখিয়ে গেল প্রতিক্রিয়ার ব্যাপারে তাদের অদ্ভুত সংযম। চাবুকের আঘাতে একটি নেশাগ্রস্ত যুবকের চামড়া ফুটে যখন রক্ত বেরোচ্ছে, সেই বিস্ময়কর দৃশ্য দেখেও তারা সকলে চুপ। মানকর চলে যেতেই আমি যখন একা হলুম, চারিদিকে তাকিয়ে দেখলুম রাস্তার উপর পড়ে আছে একটি অর্ধমৃত দেহ। মৃত নয়, কারণ বোঝা যাচ্ছে নিঃশ্বাসের ওঠানামা।
লোকটাকে 5 কোলা করে তুলে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে। পরের দিন সকালে জানা গেল পুরো দলটাই ধর্মঘট করেছে। রাতে পরিবেশিত খাদ্য পড়ে আছে, কেউ ছোঁয়নি। ঘরে ও বারান্দায় কাছাকাছি দূরত্ব রেখে বসে আছে কয়েকটা মেয়ে আর পুরুষ। চোখে মুখে ও বসার ভঙ্গিতে সুস্পষ্ট ক্লান্তি। গত সন্ধ্যার রং মুছে না ফেলায় মুখগুলো আরও কিম্ভূত লাগছে। যাকে নিয়ে এত কাণ্ড, সেই কেষ্টকে সম্ভবত আগলে রেখেছে ওরা কোথাও। আমি তো তৃতীয় পক্ষ, স্বভাবতই দূরে দূরে থাকছি। দায় মান করে ব্যাপারটা গুরুত্ব আঁচ করেই সম্ভবত নিজেকে গুটিয়ে নিয়েছে সে। বেলার দিকে একটা বোঝা পড়ার জন্য নরেনবাবু আর বুন্দেলকারকে সে ঘরে ডেকে পাঠালো। সেই সময় তাদের মধ্যে চাপা গলায় বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। প্রমাণ অনশনকারীরা স্থান পরিবর্তন করেনি। গত রাতের পর সকালে যাকে যেখানে দেখা গিয়েছিল, পরেও দেখা গেল সেখানে। চা জলখাবার কেউ ছোঁয়নি। এখানে মাছির রাজত্ব। এইভাবে দুপুরও গড়িয়ে গেল। আজ রাতের শো হবে কিনা বোঝা যাচ্ছে না। চিন্তাগ্রস্তভাবে মানকরের ঘরে ঢুকে দেখলাম হুইস্কির গ্লাস হাতে নিয়ে মাথা ঝুঁকিয়ে সে চুপ করে বসে আছে। কথাটা জিজ্ঞেস করতে অন্যমনস্কভাবে সে বলল, আই ডোন্ট নো। এর কিছুক্ষণের মধ্যেই দরজার সামনে পরপর দেখা গেল সিউসারেন, বুন্দেলকার আর নরেনবাবুকে। একটু চুপচাপ দাঁড়িয়ে থেকে তারা ঢুকে পড়ল ঘরে। পেছনে পেছনে আরও কয়েকজন। অর্ধচন্দ্রাকারে মানকরকে ঘিরে দাঁড়িয়েছে তারা চুপচাপ। আমি সন্ত্রস্ত হয়ে পড়ি, কেননা এই প্রথম একটি উপলব্ধি আমার শরীরে শীতের অনুভূতির মতো বিশিষ্ট হতে থাকে। মুখাভিনয়ের প্রচণ্ডতা যে ভাষার চেয়ে বেশি কার্যকর, তা বুঝতে আমার আর অসুবিধে হয় না। অস্পষ্ট রংমাখা মুখগুলির প্রত্যেকটি চোখে এক রকম অভিব্যক্তি, একই অভিব্যক্তি দাঁড়ানোর ও হাত মুঠো করার ভঙ্গিতে। মানকরের চোখ ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে তাদের মুখের ওপর। প্রায় মিনিট 10 এইভাবে কাটানোর পরে উঠে দাঁড়ালো মানকর। হাত জোড় করে বলল, বাবা মাপ কর দেও, আর হবে না। বুন্দেলকারের ইঙ্গিতে লোকগুলো তখন প্রস্থান করল একে একে নিঃশব্দে। প্রস্থানের সেই মুখ ভঙ্গিতে এক ধরনের বিষণ্ণতা দেখলাম, যা আতর্কিতে শব্দের সৃষ্টি করে এবং স্বস্তিরও। সেদিন রাতে আর শো হয়নি। মানকর নিজেই বন্ধ করেছিল। ঘটনাটা আমাকে একটু হলেও বেশ নাড়িয়েছিল। দ্বিতীয় ঘটনা ঘটেছিল 24 পরগনা ভ্রমণের সময়। এই ঘটনাটার খুঁটিনাটি এতই ভালো করে মনে আছে আমার, কারণ বিক্ষুব্ধ হয়ে আমি তখন এই দলটা ছেড়ে দিই। সেবারও ক্যাম্প পড়েছিল একটা স্কুলে। এটিকে কেন্দ্র করে 20-22 মাইল দূর পর্যন্ত এক একটা জায়গায় আমরা শো করছিলাম। স্কুল বাড়ির এক প্রান্তে 2টি ঘরে থাকি আমি আর মানকর, আরেক প্রান্তে অন্যরা। অসুস্থতার কারণে সেদিন আমি 2-3টে স্টোরি কভার করেই চলে আসি বেসে। আমাদের যাতায়াতের জন্য একটা জিপ আর একটা স্টেশন ওয়াগনের ব্যবস্থা ছিল। জিপটা আমাকে পৌঁছে দিয়ে আবার ফিরে যায় শোয়ের জায়গায়। অসুবিধা হওয়ার কথা নয়। ইতিমধ্যেই শুনে শুনে বিভিন্ন সিকোয়েন্সের ভাষ্য রপ্ত করা হয়ে গিয়েছিল মানকরের। জানতাম অশুদ্ধ উচ্চারণ হলেও ধারা বিবরণীর কাজ সেদিনটা সে চালিয়ে নিতে পারবে। পরবর্তী সময় প্রবাহ বিষয়ে হুঁশ ছিল না কোনো। তবু হঠাৎই ঘুমের মধ্যে ঘুম ভেঙে উঠে বসি আমি। একটা শব্দ শুনতে পাচ্ছিলাম, সেটা ছিল কর্কশ আর থমথমে। শব্দটা অনুসরণ করে ঘর থেকে বেরিয়ে মানকরের ঘরের সামনে পৌঁছে যাই। দেখলাম দরজাটা বন্ধ। বাইরের অবিমিশ্রিত অন্ধকারে দাঁড়িয়ে আছে একটি লোক। কিছুক্ষণের মধ্যেই চেনা হলো, সে হলো নরেনবাবু।
সম্ভবত দরজায় সে ধাক্কা দিচ্ছে। বিষয়টা বোধগম্য হচ্ছিল না কিছুতেই। কি হয়েছে জানতে চাইলাম। তারপরেই কপাল চাপড়াতে শুরু করলো লোকটা। সেই মুহূর্তেই আচ্ছন্নতায় সম্ভবত জ্ঞান শূন্য করে তুলল আমাকে। বন্ধ দরজার আঘাত করতে করতে চেঁচিয়ে উঠলুম, মিস্টার মানকর, মানকর, দরজা খুলুন। দরজাটা খুলল একটু পরে। মানকর নিজেই খুলল। সে কিছু বলবার আগেই লণ্ঠনের আলোয় চোখে পড়ল তক্তাপোষের ওপর কনুয়ের ভর দিয়ে উঠে বসেছে রাধা। এটা গ্রাম, কলকাতার হোটেল নয়। মানকরও সম্ভবত ঘটনার আকস্মিকতায় হকচকিত হয়ে উঠেছে, না হলে সে আগের মতোই আত্মবিশ্বাসে তিরস্কার করে উঠত আমাকে। এই অবস্থার সুযোগে আমরা সবাই ঢুকে পড়ি তার ঘরের মধ্যে, কিন্তু পরবর্তী ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। ঘরের অস্পষ্ট আলোয় লক্ষ্য করলাম নরেনবাবুর হাতে ছুরি। মানকরের থেকে গজ খানিক দূরত্বে দাঁড়িয়ে আছে সে, অদ্ভুত ভঙ্গি শরীরের, সমগ্রভাবে প্রস্তুত। মনে হয় এরপরেই সমবেত দর্শকের হাততালিতে মুখর হয়ে উঠবে পরিবেশ। আতঙ্কজনক অবস্থা। কি করব বুঝতে পারছিলাম না। মানকর বা রাধার সম্পর্কে এখানে কিছু বলার প্রয়োজন নেই। আমি লক্ষ্য করছি নরেনবাবুকে। মুখাভিনয়ের শ্রেষ্ঠ অভিব্যক্তি তার চোখে। খুন করার আগেই সে পরিপূর্ণভাবে খুনিকে গ্রহণ করে নিতে পারে চোখে। অভিব্যক্তি এখানে চূড়ান্ত হয়ে ওঠে। খুন করার পর অনুতপ্ত খুনি যা যা করে, নরেনবাবুর সেই মুহূর্তের আচরণে সেই সব ধারাবাহিকতায় ত্রুটি ঘটল না কোনো। ছুরিটা ফেলে সে কপালে ঘাম মোছার ভঙ্গি করল, চলে গেল দূরত্বে। তারপরেই চকিতে পিছনে ফিরে রাজহাঁসের ডানা ঝাড়ার মতো লম্ববান দুটো হাত কাঁপাতে কাঁপাতে ঘুরতে লাগলো আমাদের চারিদিকে। এতক্ষণে চেঁচিয়ে উঠল মানকর, নরেনবাবু! সেই চিৎকার সফল মূকাভিনেতার একাগ্রতায় বাধা পড়ল না। মেঝে হাঁটু মুড়ে বসে সে তখন মৃতের জন্য শোক করতে ব্যস্ত। আমার হুঁশ হলো পরে, যখন প্রায় আর্তনাদ করে চেঁচিয়ে ওঠে রাধা, পাগল, ও পাগল হয়ে গেছে। বলেছি তো সেদিনই আমি ফিরে এসেছিলাম। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।